হ্যালো, আশা করি সকলে ভালো রয়েছে। সামনেই তোদের এক্সাম। আর এক্সামকে ফোকাস করে আমাদের 60 ডেজ ফাউন্ডেশন কোর্স চলছে ফ্রিতে। আমি বেঙ্গলি পড়াচ্ছি, আদরণী শুরু করেছি। দুটা পার্ট আমরা কমপ্লিট করেছি, মানে দুইটা পর্ব। আজকে আমরা 3 নম্বর পর্ব পড়বো। আর আজকে আমরা 3 নম্বরই পড়বো। আর এরপরে আরো তোদের 4টা পর্ব থাকবে, তাই তো? আর দুইটা ক্লাসে আমি 4টা পর্ব কমপ্লিট করে দেবো, ওকে? আর 4টা ভিডিও বানাবো না, কারণ বেশি বড় হয়ে যাচ্ছে। আজকের পর্বটা খুবই ছোট, খুব কম টাইমে কমপ্লিট হয়ে যাবে। আজকে আর দুটো পর্ব আনলাম না, খালি 3 নম্বরটাই আনলাম, ঠিক আছে? এরপরে আমরা দুটো দুটো করে আর দুটো কমপ্লিট করে দেবো, ওকে? তো চল, বেশি কথা বলবো না। যারা আগের থেকে ফলো করছিস তারা জানিস আমি কিভাবে তোদের পড়াই। ফার্স্ট অফ অল, আমি তোদের আধুনিক যে টেক্সট বুকটা রয়েছে সেটা পড়াবো, কি বলেছে অল ওভার। দেন আমরা ডেপথ অ্যানালাইসিস করবো, ছবি সহ ভিজুয়াল করাবো তোদের। তারপর আমি তোদের 20টা সেরা এমসিকিউ দিব সেই পর্বটা। হ্যাঁ, কেমন হচ্ছে ভিডিও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবি। অ্যান্ড খুব তাড়াতাড়ি আধুনিক কমপ্লিট করে আমরা নেক্সট চ্যাপ্টারে যাবো, কারণ তোদের আর বেশি দিন সময় নেই। আগামী 20 দিনের মধ্যে আমাকে বেঙ্গলি কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ বেঙ্গলি, ওকে? আর আমাদের, হ্যাঁ, তোদের যে সাহিত্যের ইতিহাস বইটা রয়েছে, মানে গানের ইতিহাস, সেটারও কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। একটা ক্লাস আপলোড হয়ে গেছে, সেটা কিন্তু তোরা দেখে নিবি, প্লেলিস্ট করা রয়েছে। চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা কি করবো? প্রথমে আমরা টেক্সট করবো। তো আগের দুটো পর্বতে তোরা মোটামুটি জেনেছিস যে আমাদের যে মুক্তার বাবু রয়েছে, তিনি একটি বিয়ে বাড়ি যাবেন এবং তার জন্য হাতির প্রয়োজন, কিন্তু রাজা তাকে হাতি দেয়নি। এবং তিনি খুব রাগের আছেন, এবং এরপরে তিনি কি করবেন সেটাই আজকে জানতে পারবো। বাদ বাকি তোরা ইন ডিটেলস আগের ক্লাসে দেখে নিস, ওকে? বেশি বড় করবো না। তো তৃতীয় পরিচ্ছদ আমাদের, ওকে? হ্যাঁ, হয়ে গেল তৃতীয় হ্যাঁ, তৃতীয় পরিচ্ছদ। তো কি বলেছে? শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। মানে কি শহর হতে 2-3 ক্রোশ মানে কি? ক্রোশ মানে হচ্ছে একটা একক, মানে একটা রাস্তা মাপার একক। তো ধর কিছু কিলোমিটারের মধ্যে বলতে পারিস, কিছু কিলোমিটারের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি রয়েছে, মানে জমিদার রয়েছে এবং 2-3 জন জমিদার রয়েছে, এবং 2-3 জন জমিদারের হস্তি মানে কি হাতি রয়েছে। সেই রাত্রে জয়রাম তত্ত্ব স্থানের লোক পাঠিয়ে দিলেন, যদি কেউ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। তাই সেই সমস্ত যে জায়গাগুলি রয়েছে যেখানে এই হাতিগুলি রয়েছে, সেখানে জয়রাম বাবু সেই রাত্রে, মানে যেদিন চিঠিটা আসলো, মানে তার যে ভৃত্য ছিল, অর্থাৎ তাদের চাকর, যাকে দিয়ে সকালে তিনি চিঠি পাঠিয়েছিলেন রাজার কাছে যে হাতি আহ্বান করেছিলেন, এবং পরবর্তীকালে সন্ধ্যা নাগাদ, বিকেল সন্ধ্যা নাগাদ যখন ভৃত্য ফিরে আসেন রাজার ওখান থেকে, এবং আমরা জানতে পারি যে রাজা বলেন যে আমি, হাতি কেন লাগে তোমার বিয়ে বাড়ি যেতে, গরু গাড়িতে যাও। এবং এটাতে তিনি খুব অপমান বোধ করেন, কারণ তিনি জানেন যে তাকে হাতি দেওয়া হবে, কারণ এর আগেও তিনি যখন হাতি চেয়েছেন তাকে হাতি দেওয়া হয়েছে, এবং তার জন্য হাতির সমস্ত রকম ব্যবস্থা তিনি তার বাড়িতে শুরু করে দিয়েছিলেন। অনেক লোক এসেছিল। তো এভাবে যখন তাকে মুখের উপর না করে দেওয়া হলো, তো তার একটা মান সম্মানের ব্যাপার, কারণ তিনি এত একজন বড় লোকের মানুষ, এত একজন বড় মুখ তার, তাই না? তো তাই তিনি, আর তার তো তোমার জানোই কতটা তিনি জেদি লোক, কতটা তার ইগো, সেটাও তোমরা খুব ভালোভাবে জানো। তো এই জন্য সেই রাত্রে যখন এই খবরটা আসলো, তিনি আর দেরি না করে তিনি আগে খোঁজ নিলেন যে কোথায় কোথায় হাতি পাওয়া যাবে। তো আশেপাশে 2-3 জনের, মানে ওই 2-3 ক্রস, মানে কিছু কিলোমিটারের মধ্যে 2-3 জন জমিদার রয়েছে, তাদের হস্তি রয়েছে, অর্থাৎ হাতি রয়েছে। তো সেই রাত্রে জয়রাম বাবু দেরি না করে তার লোক পাঠিয়ে দিল সেই হস্তি। কেউ যদি বিক্রয় করে তাহলে সেটা তিনি কিনে নেবেন, কারণ তারপরের দিন সকালে তার বের হতে হবে বিবাহের জন্য। রাত্রি 2 প্রহর। 2 প্রহর মানে কি? দেখ, প্রহর মানে কি? প্রহর মানে হচ্ছে সময় বিশেষ, মানে 3 ঘন্টাকে বোঝায় 1 প্রহর। 3 ঘন্টা মানে 1 প্রহর, 2 ঘন্টা মানে 6 প্রহর। অনন্ত রাত্রি 2 প্রহর মানে ধর 12টার দিকে। মানে এরকম টাইমে তিনি খবর পেলেন যে বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চাই। মানে তিনি খবর পেয়ে গেলেন যে বীরপুর রয়েছে, ওখান থেকে বীরপুরে একজন লোক রয়েছেন উমাচরণ লাহিড়ী, তিনি একজন জমিদার মেবি, কারণ জমিদারের হাতি তখন ছিল। তো তার একটি মাদি হাতি রয়েছে। মাদি মানে কি বলতো? মাদি মানে কিন্তু এর আগে ভিডিওতে আমি বলিনি, মানে মেয়ে হাতি এক কথা বলতে গেলে, ঠিক আছে? হস্তিনী যাকে আমরা বলি। তো মেয়ে হাতি আছে, এখন বাচ্চা, মানে বয়স কম, কিন্তু কি বিক্রি করবে, কিন্তু দাম বৃহৎ, দাম অনেক বেশি। তো তারপরে মুক্তাবাবু জিজ্ঞেস করলো কত, তখন বললো 2,000 টাকা। তারপরে মুক্তাবাবু জিজ্ঞেস করলো খুব বাচ্চা? তাহলে মানে কি যে লোকজন নিয়ে এসে যেতে পারবে। তারপরে কি বললো, কুছ পরোয়া নেই, তাই কিনবো, এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। এবং তারপর সে বললো যে না, আমি কোনো পরোয়া করব না, আমি ওই হাতি কিনবো, তুমি এখনই যাও, কাল সকালের মধ্যে আমার হাতি লাগবে, ঠিক আছে? লাহিড়ী মহাশয়, আর তারপরে কি বললো, লাহিড়ী মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। মানে কি, লাহিড়ী বাবুকে, লাহিড়ী বাবুকে তিনি বলতে বললেন, মানে তো এখান থেকে কি বুঝলাম, যে লাহিড়ী মহাশয় যে রয়েছে তাকে তার নমস্কার জানাতে বলছে, মানে মোক্তার বাবু, এবং বলেছে যে হাতির সঙ্গে যেন একজন বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, যার হাতে এই মোক্তার বাবু ওই 2,000 টাকা পাঠাবে। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে 2,000 টাকাই তো,
সেটা সেই সময়ের 2000, মানে সেটা কয়েক লাখের সমান। ঠিক আছে। জাস্ট মুক্তাবাবু ইগো যে তিনি বিয়ে বাড়ি যাবেন হচ্ছে হাতিতে চড়ে, এবং তাকে দেওয়া হয়নি হাতির জন্য, তিনি সেটি কিনে নিলেন, কোনো কিছু ভাবলেন না। না, তার যত সেভিং ছিল যা ছিল সবকিছু দিয়ে তিনি হাতিটি কিনে নিলেন। ভালো কথা। পরের দিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, মানে পরের দিন সকাল 7টার সময় সে হাতিটি আসলো। হস্তিনী মানে হচ্ছে মেয়ে হাতি। তাহার নাম আদ্রনি। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্টাম্প কাগজে রসিদ লিখিয়ে দিয়ে 2000 টাকা লইয়া প্রস্থান করিলেন। মানে হাতিটি যে তাকে বিক্রি করলো তার তো একটা রসিদ হবে, তাই না? এখন যখন তোমরা কোনো একটা জিনিস কিনো তখন তো তাকে রসিদ দেয়। তো সেরকমই একটা রসিদ নিয়ে এসেছিল, সেই রসিদের মধ্যে পুরো স্টাম্প কাগজ লিখে সেই হাতিটি সেই মুক্তা সাহেবের নাম করে দিয়ে 2000 টাকা নিয়ে সেখান থেকে চলে গেলেন। এবং তিনি পেয়ে গেলেন। তো এখান থেকে এমসিকিউ হতে পারে যে হাতিটি কখন এসেছিল, সকাল 7টায়, হাতিটির দাম কত ছিল, 2000 টাকা। দেন আরো এমসিকিউ প্রথমে কি হতে পারে যে হাতিটি কিরকম ছিল, বাচ্চা না বুড়ো নাকি, তখন উত্তর হবে বাচ্চা। হুম। এগুলি এমসিকিউ হতে পারে। তারপরে দেখো কি বলছে, বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানায় উঠানে ভিড় করিয়া দাঁড়াইলো। মানে যখনই বাড়িতে একটা হাতি আসলো, এরকম একটা ব্যাপার, মানে যারা গ্রাম বাংলায় থাকো, হুট করে যদি কেউ নতুন গাড়ি কিনে নিয়ে আসে, তখন তোমরা কি করো বা আমরা সকলে কি করি, সেখানে যাই, সেখানে গিয়ে সেই গাড়িটাকে দেখি আমরা যে কিরকম গাড়ি নাকি। তো সেরকমই একটা হাতি আসলো, তো অবশ্যই একটা বিশাল ব্যাপার, এত টাকার একটা হাতি। তো তখন বাড়ির আশেপাশে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আছে, তারা সবাই ওই মোক্তা সাহেবের বৈঠকখানায় গেলেন, এবং বৈঠকখানায় যে উঠান রয়েছে, উঠানের মধ্যে গিয়ে ভিড় করলেন সেই হাতিটিকে দেখার জন্য। দুই একজন অশিষ্ট বালক শুরু করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি। মানে তার যে পা রয়েছে তার পায়ে তারা লাথি মারবে, এরকম একটা বললো। তবে কি বাড়ির বালকরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল ও অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। যখনই এই হাতিটি আসলো এবং তাকে এরকম কথা বলছে যে তোকে তোর পায়ে লাথি মারবো, তখনই বাড়ির যে সমস্ত বাচ্চারা ছিল এটা শুনে খুব রেগে গেলেন, এবং রেগে গিয়ে তাদেরকে অপমান করে সেখান থেকে বের করে দিলেন। এটা একটা গ্রাম বাংলায় স্বাভাবিক হয়ই। এখানে তোমরা যারা গ্রাম বাংলায় থাকো তারা ইমাজিন করলেই বুঝতে পারবে। হ্যাঁ। এবার দেখো কি বলেছে, হস্তিনী গিয়া অন্তঃপুরদের নিকট দাঁড়াইল। মুখুজ্জ মহেশের বিপিত্তিক তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ এক ঘটি জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। মানে যখনই হাতিটি সেখানে গিয়ে দাঁড়ালো তখন কি করলো, মুক্তা সাহেবের যে বড় পুত্রবধূ রয়েছে, মানে ছেলে বউ রয়েছে, সে এক ঘটি জল নিয়ে বেরিয়ে আসলো। কম্পিত হস্তে তার পদচুষ্টে সেই কি জল একটু একটু ঢালিয়ে দিল। মানে কি একটু ভয় খেয়ে খেয়ে, কারণ এরকম একটা হাতি এসেছে, ভয় তো লাগবেই। এবার কি বলে দেখো, মাহুতের ইঙ্গিত অনুসারে আদরণী তখন জানু পাতিয়া বসিল। মাহুত মানে কি, যারা আর কি ওই হাতিকে কন্ট্রোল করে, যে তো মাহুত যখন ইঙ্গিত করলো আদরণীকে, তখন কি জানু পাতিয়া বসিল। জানু পাতিয়া মানে কি, জানু পাতিয়া মানে দুটা পা আগিয়ে দিয়ে বসে গেল। তারপর কি হলো, বড় বধূ তৈল ও সিঁদুরে তাহার ললাট রাঙা করিয়ে দিলেন। ললাট মানে কি, ললাট মানে লিখে দিচ্ছি, ললাট মানে হচ্ছে কপাল। মানে আদরণীর যে কপাল রয়েছে, কপালের মধ্যে সিঁদুর আর তেল দিয়ে রাঙিয়ে দিল এভাবে। ওকে। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল, মানে শঙ্খধ্বনি জানোই, উলুদে চাই, সেটা হতে লাগলো। আবার দাঁড়াইয়া উঠিল, তারপরে কি, তারপর আবার এই হাতি মানে আদরণী সে দাঁড়াইয়া উঠিল। একটা ধামায় ভরিয়া আলো চাল কলা ও অন্যান্য মঙ্গল দ্রব্য তার সম্মুখে রক্ষিত হইল। ধামা মানে কি, ধর একটা বড় একটা পাত্র বা গামলা টাইপ, যেখানে কি হলো, আলো চাল মানে কি আতপ চাল, তারপরে কলা ও অন্যান্য মঙ্গল দ্রব্য, মানে পূজা করেছিল এবং পূজার যে সমস্ত মানে ফল মূল থাকে যেগুলো আর কি হাতি খেতে পারবে, সেগুলি ভরাট করে তার সম্মুখে মানে তার সামনে রাখা হলো একটা বড় পাত্রের মধ্যে। সুর দিয়ে তুলিয়া তুলিয়া কতক সে খাইলো, অধিকাংশ ছিটাইয়া দিল। এবার কি, সুর দিয়ে সে তুলে তুলে খায়, এবং বেশিরভাগ খাবার থেকে ছিটাইয়ে ফেলে দিল, কারণ সুর দিয়ে তো সেভাবে উঠবে না, না তার তোর হাত দিয়ে সে খেতে পারে না, তাই না, জানি ভালোভাবে। তো কিছুটা খেলো, কিছুটা আশেপাশে ছিটাইয়া পড়ে গেল, মানে সে ছিটাইয়া দিল। এইরূপ বরণ সম্পন্ন হইলে, মানে এই সমস্ত কাজকর্ম সম্পন্ন হওয়ার পরে রাজহস্তীর জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড বৃক্ষশালায় আদরণীর ভোজন করিতে লাগিল। তবে কি হলো, এগুলো সব কথা যখন শেষ হয়ে গেল, তারপরে রাজহস্তীর জন্য সংগৃহীত, মানে এই যে আদরণীর জন্য সংগৃহীত যে কদলীকাণ্ড ও বৃক্ষশালা তৈরি করা হয়েছিল, আমরা যেখানে আর কি এর আগের পর্বে আমরা পড়েছি, তার খাবার টাবার যোগান দেওয়া হচ্ছিল, কলা পাতা কাটা হচ্ছিল, এভরিথিং সবকিছু করা হচ্ছিল, সেখানে গিয়ে সে এবার তার যে আসল খাবার সেগুলি খাওয়া শুরু করে দিল, যেগুলো তার জন্য আর কি সংগ্রহ করা হয়েছিল আগে। তারপরে গেল সবকিছু শেষ। এবার দেখো পরে কি হলো, নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরের দিন বিকালেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। মানে সেদিন রাতে তারপরে ওই হাতি সেখানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, পরের দিন সকালে সে হাতি নিয়ে সেই মোক্তা সাহেব যেভাবে আর কি বিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল, সে সমস্ত বিয়ে বাড়ি থেকে সবকিছু করে তারপর বিয়ে বাড়ি থেকে ফিরে আসেন। বিয়ে বাড়ি থেকে ফিরে আসে রেস্ট টেস্ট নিয়ে পরের দিন বিকেলেই
মহারাজ নরেশচন্দ্র, যে মহারাজ তাকে হাতি দেয়নি, সেখানে তিনি গেলেন তার সঙ্গে সাক্ষাৎ করতে, এবং সেই হাতিতে চড়েই তিনি গেলেন। এই যে এখানে হয়েছে দেখো কি, বলা বাহুল্য হস্তির পৃষ্ঠে আরোহণ করিয়ে গেলেন, মানে এটা তো আর বলাই লাগে না, তিনি হাতিতে কিনেছেনই জেদে, তো ওই হাতিতে চড়েই সেই রাজার কাছে তিনি গেলেন। ওকে। মহারাজের দ্বিতল বৈঠকখানায় নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ, প্রাঙ্গণের অপর প্রান্তে হস্তি প্রবেশের সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাইরের অনেক দূর অবধি মহারাজ দৃষ্টিগোচর হইয়া থাকে। এটা মানে কি, তিনি তো যাচ্ছেন না মহারাজের কাছে। এবার মহারাজের একটা বর্ণনা দিয়েছে, সেটা কি, মহারাজের দ্বিতল বৈঠকখানা, মানে মহারাজের দুতলা বৈঠকখানা, মানে যেখানে মহারাজ বসেন, সেখান থেকে তার প্রাঙ্গণে, মানে তার সামনটায় বৃহৎ প্রবেশদ্বার রয়েছে, মানে যে দরজাটা থাকে না, রাজবাড়ির দরজা তো যেন কিরকম থাকতে পারে, সেই দরজা, এবং সেই দরজা খোলাই থাকে, এবং সেই দরজা দিয়ে তিনি বাইরে অনেক দূর অব্দি দেখতে পারেন যে কে আসে না আসে, মানে তিনি উঁচুতে বসেন এবং উঁচু থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। রাজ সমীপে উপনীত হইলে মুখুজ্জ মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মুখুজ্জ মহাশয় তিনি হস্তি করে আসলেন, এসে যে আমাদের রাজা রয়েছে রাজাকে একটু আশীর্বাদ করলেন, করে তিনি কি তার আসন গ্রহণ করলেন, মানে যেখানে এসে তিনি বসেন। মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত দুই চারটি কথা পর মহারাজ জিজ্ঞাসা করিল, মুখুজ্জ মহাশয় ও হাতি কার? তো কি মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত দুই চারটি কথা, মানে এই যে মুখুজ্জ মহাশয় তিনি এসেছিলেন ওই মোকদ্দমা রিলেটেড, মানে ওই আদালত রিলেটেড কোনো কাজকর্ম ছিল, সেগুলি কমপ্লিট করার পরে, শেষ করার পরে মহারাজ জিজ্ঞাসা করলো, মুখুজ্জ মহাশয় ও হাতিটি কার? মানে এই যে হাতিটি তুমি নিয়ে এসেছো, সেই হাতিটি কার? মুখুজ্জ মহাশয় বিনীতভাবে বলিলেন, আজ্ঞে হুজুর বাহাদুরেরই তো হাতি। মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, মানে অবাক হয়ে বললেন, আমার হাতি? মানে এই যে আজ্ঞে হুজুর বাহাদুরেরই হাতি, এটা মনে হচ্ছে আরে হুজুর, মানে সেই মহারাজকে বলছে আজ্ঞে হুজুর, আরে হুজুর এটা তো আপনারই হাতি। তারপরে এই যে মহারাজ বিস্মিত হয়ে বললেন, আমার হাতি? অবাক হয়ে বললেন, আমার হাতি? কই, ও হাতি তো কোনোদিন আমি দেখিনি। মানে তিনি বললেন যে কই, এই হাতিটা আমি কোনোদিন দেখিনি, কোথা থেকে এলো এই হাতি? এভাবে তিনি বললেন কে, মহারাজ। কেন? কারণ মহারাজকে তো ওই মুখুজ্জ মহারাজ বললেন যে হুজুর এটা তো আপনারই হাতি। তারপরে এবার মুখুজ্জ মহাশয় কি বললো, আজ্ঞে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বললেন, আপনি কিনেছেন? তারপর রাজা বললেন, তবে বললে আমার হাতি, মানে রাজা তাকে তারপর প্রশ্ন করলো আবারও, যে তাহলে তুমি কেন বললে এটা আমার হাতি? বিনয় কিংবা সিলেক্ট সূচক, ঠিক বোঝা গেল না। মানে তারপর এই যে মুখুজ্জ মশাই তিনি সেটা ঠাট্টা করে বললেন না সিরিয়াসলি ভালোভাবে বললেন, যে কি বললেন, একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বললেন, মানে একটু হেসে এই কথাটা বললেন, কি কথা, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি আমি, যখন আপনার তখন ও হাতি আপনার বই আর কার? মানে কি, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি, মানে আপনার দ্বারাই তো আমি প্রতিপালন হচ্ছি, মানে রাজার কাছে সে কাজ করে এবং তার পারিশ্রমিক পায়, মানে টাকা পয়সা পায়, এবং সেই টাকা দিয়েই তো সে হাতিটি কিনেছে। তো টেকনিক্যালি কোথাও তো সেই রাজারই হাতি হবে না, কারণ রাজার কাছ থেকে টাকা পেয়ে সেই টাকা জমিয়ে জমিয়ে, শুধু রাজা না অনেকের কাছ থেকে টাকা সে কাজ করে, সে আদালতের কাজ সেগুলি করে সে টাকা জমিয়ে তো সে হাতিটি সে কিনেছে। তো রাজার অবদান রয়েছে, তো এটাই বললাম যে কথাটা সে মজায় বলেছে না টোন কেটে বলেছে না সিরিয়াসলি বলেছে, এটা বোঝা যায়নি, রাজাও বুঝতে পারেনি। এটা বলেছে সেখান থেকে চলে যায়। সন্ধ্যার পর গৃহে ফিরিয়া, মানে সন্ধ্যা হয়েছে বাড়ি ফিরতে ফিরতে, বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধু মন্ডলীর নিকট মুখুজ্জ মহাশয় এই কাহিনী সবিস্তারে বিবৃত করলেন। মানে কি, সন্ধ্যাবেলা তিনি বাড়ি ফিরলেন, বাড়ি ফিরে রেস্ট টেস্ট নিয়ে তার যে বৈঠকখানা রয়েছে, যেখানে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা মানে তার যে বন্ধু মহল রয়েছে তারা আড্ডা দিতে আসে, সেখানে সে এই যে ঘটনাটা হলো রাজার সাথে, এটা পুরো বিস্তৃত বললেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ লজ্জা আজ তার মুছাইয়া গেল। মানে কি, এই ঘটনা তার বন্ধু মন্ডলীকে বলার পর তার যে মনের মধ্যে একটা ক্ষোভ, মানে একটা রাগ ছিল বা একটা লজ্জা ছিল, সেটা মুছে গেল। কয়েকদিন পরে আজ তার সুনিদ্রা হইল, মানে সেই কয়েকদিন পরে আজ সে শান্তির ঘুম দিলেন। এখান থেকে কি বুঝলে যে তিনি কেমন জেদি ব্যক্তি ছিলেন তোমরা জানোই। তার বন্ধুর সামনে তার মান সম্মান গিয়েছিল যখন রাজা তাকে হাতি দেয়নি, তাই এই সমস্ত কিছু করে সেই রাজাকেই গিয়ে টোন কেটে দেখিয়ে দিয়ে আসলো, দেখো যে আমি ওর হাতি কিনতে পারি। এবং সেই ঘটনা এসে তার বন্ধু বান্ধবকে বললো, তো এর থেকে খুশির তার কাছে আর কি হতে পারে। তাই সমস্ত তার ক্ষোভ লজ্জা সব মুছে গেল, এবং সে একটা শান্তির নিদ্রা, মানে একটা শান্তির ঘুম দিল অনেকদিন পরে। তো এটাই ছিল আমাদের তৃতীয় পর্ব, টেক্সট। খুবই মজার গল্পটি। এবার চলো আমরা পরে যাই। এরপরে কি, এরপরে আমরা পড়বো হচ্ছে ডেপ্থ অ্যানালাইসিস। ডেপ্থ অ্যানালাইসিস খুব তাড়াতাড়ি করবো, আশা করি এমনিতে তোমাদের টেক্সটটা ভালোভাবেই বললাম। চলো। হুম। তো আদরণী তৃতীয় পরিচয়, সারসংক্ষেপ ও গভীর বিশ্লেষণ, মানে ডেপ্থ অ্যানালাইসিস। কি যে
আদরণী সন্ধানও করায়, মানে কিভাবে আদরণী সন্ধান হলো। এবং এই যে এই ডেপ্থ অ্যানালিসিস আমি করি, অনেকে হয়তো বলতে পারো যে এত ডেপ্থ তুমি অলরেডি টেক্সট পড়ো, তারপরে এটা করার কি মানে রয়েছে? এটা করে একটাই মানে, কেউ যদি না বুঝে থাকে তখন, এর আগে যেগুলো আমি বললাম, তাহলে এখানে আরো সোজা ভাষায় এসে বুঝবে। এর পাশাপাশি যে ভালোভাবে শুনেছে সে এটা আবার করলে তার সঙ্গে সঙ্গে ব্যাপারটা মুখস্থ হয়ে যাবে। এরপরে আবার এমসিকিউটা করা হবে, তো একবারে তোমার সমস্ত কমপ্লিট, তোমাকে বাড়িতে আর সেরকম ভাবে কিছু দেখতে হবে না। জাস্ট খালি এই যে পিডিএফটা আমি দেই, এই যে এইটা মানে ডেপ্থ অ্যানালিসিসটা, এটা একবার যদি পরীক্ষার আগে চোখ বুলে যাও, বা প্রত্যেক উইকলি এটা যদি চোখ বুলাও, তাহলে তোমার হয়ে যাবে। আর নতুন করে টেক্সট পড়তে হবে না, আর বেশি হাজার হাজার এমসিকিউ পড়তে হবে না একটা চ্যাপ্টার থেকে। এই জন্যই। তো যাই হোক, আদরণী সন্ধান ও ক্রয়। রাত্রি ২ প্রহরের সময় খবর আসে যে বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদী হাতি মানে হস্তিনী আছে, যা বয়সে বাচ্চা হলেও সাওয়ারি বইতে পারে। যেটা আর কি বললাম। কিন্তু তার দাম চাওয়া হচ্ছে ২,০০০ টাকা, যা তখনকার দিনে বিপুল অর্থ। জয়রামবাবু এক মুহূর্ত দ্বিধা না করে ২,০০০ টাকাটি সেই হাতিটি কিনতে রাজি হয়ে যান, এবং কি কাল বিলম্ব না করে পরের দিন সকালেই টাকা দিয়ে হাতিটি কিনে আনেন। এবার কি প্রচন্ড জেদ ও হাতি কেনার সিদ্ধান্ত। কেন সে হাতি কেনার সিদ্ধান্ত নিল? রাজবাড়ি থেকে গরুর গাড়িতে যাওয়ার প্রস্তাব পেয়ে জয়রাম মুখার্জীর আত্মসম্মানে যে আঘাত লেগেছিল, তার জবাব তিনি ততক্ষণে সিদ্ধান্ত নেন, মানে তার জবাব দেওয়ার জন্য তিনি এই সিদ্ধান্তটা নেন। গরুর গাড়িতে তিনি যাবেনই না, আর যদি যেতে হয় তবে সে হাতিতেই যাবেন এই জন্যে। তাই সেই গভীর রাত্রি তিনি শহর থেকে ২-৩ ক্রসের মধ্যে, মানে ২-৩ ক্রস বলতে কয়েক কিলোমিটারের মধ্যে থাকা জমিদারের কাছ থেকে লোক পাঠান এবং হাতি কেনার জন্য। হাতি কেনার জন্য লোক পাঠান, জানি। এই ছবি দেখো রয়েছে, এই যে বীরপুরের উমাচল লাহিড়ীর মাদি হাতি, জয়রামবাবু হাতি ক্রয়ের সিদ্ধান্ত, দাম কত? ২,০০০ টাকা। আর এই যে সিদ্ধান্ত নিচ্ছে। এবার দেখো কি হলো, আদরণী নামকরণ ও পারিবারিক বরণ, মানে কি হয়েছিল, কিভাবে নামকরণ হয়েছিল, কিভাবে পারিবারিক বরণ হয়েছিল। পরের দিন সকালে ৭টায় হস্তিনী জয়রামের বাড়িতে এসে পৌঁছায় এবং তার নাম রাখা হয় কি আদরণী। বাড়িতে হাতি আসা মাত্রই প্রতিবেশীদের কৌতূহল ও শিশুদের ভিড় জমে যায়। তবে পরিবারের কাছে সে ছিল স্বদেশের মতন, স্বাভাবিক। জয়রামের বিপত্তিক সংস্কার জ্যেষ্ঠা পুত্রবধূ মানে তার বড় বউ ঘটিতে করে জল, মানে ঘটির মধ্যে জল এনে অত্যন্ত শ্রদ্ধার সাথে আদরণীর পায়ে ধুয়ে দেন, মানে আদরণীর পা ধুয়ে দেন। তারপর কি হয় এবার দেখো, কি রাজবাড়ির নিমন্ত্রণ ও অহংকারের জবাব। হুম কি আদরণী পিঠে চড়েই জয়রামবাবু অত্যন্ত সান্দেহ ও আরামে পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে যান। তবে সেখান থেকে বিয়ে খেতে বাড়ি আসেন। আসার পরে কি হয়, পীরগঞ্জ থেকে ফিরে পরের দিন বিকেলে জয়রামবাবু আবার আদরণীর পিঠে চেপেই মহারাজ নরসিংদের সাথে দেখা করতে যান। মহারাজের রাজবাড়ির দ্বিতল বৈঠকখানা থেকে পুরো প্রাঙ্গণ ও সিংহদ্বার স্পষ্ট দেখা যায়, যেটা বললাম। জয়রামবাবুর হাতির পিঠে দেখে মহারাজ অত্যন্ত বিস্মিত হন এবং জিজ্ঞাসা করেন, মুখুজ্জ মহাশয়, এ হাতি কার? আর এই যে এখানে দেখো, এটা কি দেওয়া রয়েছে, কি মাহতের ইশারায় আদরণী জানু পেতে, মানে এই যে তোমাদের বললাম না যে ছবি দেখাবো, এই দেখো এইভাবে মানে পা দুটো আগে দিয়ে বসে আছে, এবং এই যে বাড়ির বড় বউ তার মাথায় তেল এবং সিঁদুর দিচ্ছে, এবং ঘন ঘন কি শঙ্খধ্বনি বাজিয়ে আলোচনা ও কলা দিয়ে তাকে বরণ করা হলো, যেটা তোমরা জানো। এই ছবিটির কথা বলছিলাম। ওকে। বিস্মিত হাতি ও রূপকথার ধর্মীয় উত্তর। রাজা যখন শোনে যে জয়রামবাবু ২,০০০ টাকা দিয়ে উমাচরণ লাহিড়ীর কাছ থেকে এটি কিনেছেন, তখন অত্যন্ত অবাক করে প্রশ্ন করলেন, তবে বললে যে আমার হাতি? হুম? তাকে বললো না যে আমার হাতি কেন বললো তাহলে? তখন জয়রামবাবু একটু অদ্ভুত বিনয় ও হালকা শ্লেষ মিশিয়ে, মানে যেটা বললাম যে তিনি রাগে বললেন না, মজা করে বললেন না, টিটকানি মারলেন, কিছু বোঝা যাচ্ছিল না। কি বললেন যে, যখন হুজুর বাহাদুর দ্বারাই প্রতিপালিত হচ্ছি, আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার? না, আমি যখন আপনার দ্বারাই আমি টাকা পয়সা পাচ্ছি, নিজের সংসার চালাচ্ছি, আর সেখান থেকে জমি হাতিটি কিনলাম, তো আমি যদি আপনার হয়ে থাকি তাহলে হাতিটি ক্ষোভ মুক্ত ও সুনিদ্রা। এই উক্তির মাধ্যমে জয়রামবাবু রাজবাড়ির অহংকার কোনো ঝগড়া ছাড়াই অত্যন্ত নম্রভাবে চূর্ণ করে দিলেন। তিনি বুঝিয়ে দেন যে রাজবাড়ি যাকে সামান্য গরুর গাড়িতে চড়ার যোগ্য মনে করেছিল, সে নিজের ক্ষমতায় রাজার সমকক্ষ আবির্য অর্জন করতে পারে। খুব ইম্পর্টেন্ট। সন্ধ্যার পর বাড়িতে ফিরে সমবেত বন্ধুদের কাছে এই গল্প শোনার পর তার হৃদয় থেকে দীর্ঘদিন জমাট বাঁধে থাকা যে অপমান, ক্ষোভ, লজ্জা মুছে যায়, এবং তিনি কি খুব সুন্দর একটা তার সুনিদ্রা হয়, ঘুম হয় একটা। হ্যাঁ, দেখো, সকল প্রতিশোধের চূড়ান্ত রূপ, মানে চূড়ান্ত রূপ কি? জয়রামবাবুর এই বুদ্ধিমত্তা ও আত্মসম্মান বিনিময়ে মধুর মিলেমিশে তিনি প্রমাণ করলেন যে আত্মসম্মান বজায় রেখে বিদ্যার জোরে ও বুদ্ধির দ্বারা সম্মান অর্জন করা যায়। এই জয়রামবাবুর জীবনের এই ঐতিহাসিক জয়, যেখানে নেই কোনো ক্রোধ, নেই কোনো হট্টগোল, শুধু আছে মধুর বুদ্ধি এবং মর্যাদার জয়।
তো ক্লিয়ার। তো এই যে সমস্ত ছিল আমার তৃতীয় পর্ব, আশা করি তোমাদের সমস্ত তৃতীয় পর্ব আমি ক্লিয়ার করে দিলাম। এরপরে আর কোনো প্রশ্ন নেই, তারপরে যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রামে ঢুকে সেখানে মেসেজ করবে, জানিয়ে দেওয়া হবে। যদিও বা তোমরা করবে না আমি জানি, তারপরে বললাম। এবার চলো আমরা এমসিকিউ গুলো করে নিই, যে 20টা এমসিকিউ আমরা করি। প্রথম এমসিকিউ, জয়রাম বাবু শহর হইতে কত ক্রোশের মধ্যে হস্তি খোঁজার জন্য লোক পাঠিয়েছেন? কত? 2 থেকে 3 ক্রোশের মধ্যে। পরে প্রশ্ন কি, বীরপুরে কার একটি মাদি হাতি ছিল? কার? উমাচরণ লাহিড়ী। তবে কি, হাতিটির জন্য উমাচরণ লাহিড়ী কত দাম চাইছিলেন? 2000 টাকা চাইছিলেন। তবে কি, হস্তিনী পরের দিন সকালে কয়টার সময় জয়রামবাবুর বাড়িতে আসিল? সকাল কটা? 7টার সময়। হস্তিনীর নাম কি রাখা হয়েছিল? আদরণী। প্রশ্নগুলো সবগুলো ইম্পর্টেন্ট। তারপরে কি, লাহিড়ী মহাশয়ের কর্মচারী কিসে রসিদ লিখিয়ে দিল টাকা লইয়া প্রস্থান করিল? কিসে? স্টাম্প কাগজে। পাড়ার 2-1 অশিষ্ট বালক সুর করিয়া কি বলিতে লাগলো? কি বলিতে লাগলো? এই যে, হাতি তোর গোদা পায়ে নাতি। হুম? তবে কি, জয়রাম মুখোপাধ্যায় মহাশয় কেমন ছিলেন? তিনি ছিলেন কি? বিপত্তিক। হুম। তবে কি, আদরণী বরণ করার জন্য কে একটি হাতি ঘটিতে জল লইয়া বাহির হইয়া আসিলেন? কে? জয়রাম বাবুর কি জ্যেষ্ঠা পুত্রবধূ। এটা খ নাম্বার। ওকে। তবে কি, কার কার ইঙ্গিত অনুসারে আদরণী জানু পাতিয়া বসিল? কার? এই যে, মাহুতের। 2 নাম্বার, মাহুতের। এই দেখো এখানে ছবি দেওয়া রয়েছে, এই যে ছেলেগুলো বললো, এই যে খচ্চর ছেলেগুলো কি, হাতি তোর কি গোদা পায়ে নাতি, ছবি দেওয়া রয়েছে এখানে। এই যে স্টাম্প পেপার হচ্ছে, আর এই যে হাতিটিকে তার সুর, সেখানে জল দেওয়া হচ্ছে, তার পায়ে জল দেওয়া হচ্ছে। হুম। এবার দেখো কি, 11 নাম্বার, বড়বধূর তৈল ও সিঁদুর আদরণী শরীরে কোন অংশে কি রক্ষা করিয়ে দিলেন? কোথায়? সেটা হচ্ছে কোথায়? এই যে ললাট, মানে কি কপালে। বরণের সময় কিসে ভরিয়ে আলো চাল, কলা ও অন্যান্য মঙ্গলদ্রব্য রাখা হয়েছিল? কিসে? ধামায়। হুম। ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে কি, পীরগঞ্জ হইতে ফিরিয়া পরের দিন বিকেলে জয়রামবাবু কার সহিত সাক্ষাৎ করিতে গেছেন? মহারাজ নরেশচন্দ্র। মহারাজ নরেশচন্দ্রের বৈঠকখানাটি কত তলায় ছিল? দ্বিতলে। 2 নম্বর তলায়। তবে প্রশ্ন কি, মহারাজের দ্বিতল বৈঠকখানা নিম্নে কি বিস্মৃত হয়েছিল? কি? সেটা হচ্ছে উঠান, মানে কি প্রাঙ্গণ। 3 নাম্বার। তারপরে কি, প্রাঙ্গণের ওপর প্রান্তে হস্তি প্রবেশের জন্য কি ছিল? সিংহদ্বার, মানে বড় একটা দরজা, এই যে সিংহদ্বার। হুম। রাজ সমীপে উপনীত হইয়া মুখুজ্যেম মহাশয় রাজাকে কি করিলেন? এই যে আশীর্বাদ করিলেন। জয়রামবাবুর মুখে হাতির দাম ও মালিকের নাম শুনে রাজা কেমন হইয়াছিলেন? বিস্মিত হয়েছিলেন না? হয়ে গেল, যে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। জয়রামবাবু মহারাজের কাছে নিজের হাসিটিকে কিভাবে বর্ণনা করেছিলেন? কিভাবে? বিনয় কিংবা শ্লেষসূচক মৃদু হাস্য। হুম। শেষ পর্যন্ত কি, রাজবাড়ি থেকে ফিরে সমবেত বন্ধু বান্ধবের নিকট কাহিনী বিবৃত করার পর জয়রামের কি হয়েছিল? কি হয়েছিল? সুনিদ্রা হয়েছিল, মানে খুব সুন্দর একটা ঘুম হয়েছিল। এবং দেখো প্রত্যেকের ছবি দেওয়া রয়েছে এখানে। হুম। তো যাই হোক, আজকে আমাদের তৃতীয় পর্ব এইটুকু ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এভাবে আমাদের 4 নাম্বার পার্ট আর 5 নাম্বার যে পর্ব রয়েছে সেটা একটা ক্লাসে আসবে, এবং 6-7 একটা ক্লাসে আসবে, তাহলে আমাদের কমপ্লিট। এরপরে আমরা এর পরের চ্যাপ্টার পড়বো, আর ওইদিকে আমাদের গানের ইতিহাস, মানে সাহিত্য গানের ইতিহাস শুরু হয়েছে, এবং সেটা আমরা ওই এমসিকিউ বেস পড়েছি, মানে 2-3টা পেজ পড়ে সেটাকে আমরা ভালোভাবে যেটার মধ্যে যেটা রয়েছে আর কি, ওই 2-3টা পেজে সেটা আলোচনা করে আমরা 30-40টা করে এমসিকিউ করছি। সেটা সেভাবেই করবো, কারণ ওই সাহিত্য গানের ইতিহাসে 5 নাম্বার থাকবে, আরো তো ওখানে অনেক কিছু রয়েছে, সবকিছু মিলে 5 নাম্বার। তো তার জন্য এত বেশি ডিপ তোমাদের পড়তে হবে না ওটা। এখানে যে 25 নাম্বার রয়েছে, এই আমাদের মেন এই যে নোট, মানে তোমার বইয়ের মধ্যে টেক্সট বুকে, সেটা তোমরা টার্গেট করো এবং সেটাও করবে, ভালো স্কোর তোমাদের হয়ে যাবে। 90% স্কোর বলেছি, তার মানে কত? প্রায় 35+ পাওয়ার দায়িত্ব আমার। যারা আর কি এই ক্লাসগুলো করবে ঠিক মতো, সে পেয়ে যাবে বাংলাতে। এর পাশাপাশি আমাদের অঙ্ক চলছে, এরপরে অঙ্কতে আমরা প্রবাবিলিটি শুরু হবে আজকে থেকেই। আজকে সন্ধ্যে 7টা-8টার মধ্যে তোমার ক্লাস পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা প্রবাবিলিটিটা করে নিবে। পরপর 6 দিন ক্লাস আসবে। আর আমাদের বাংলাটাও আমরা খুব তাড়াতাড়ি, আমি 20 দিনের মধ্যে, মানে 20 তারিখের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো।